এবার ঐক্য ধরে রাখতে আমাদের সবাইকে একজোট হয়ে থাকতে হবে। প্রশ্ন হচ্ছে যে এক এক সময় তারিক যে এক একটা কথা বলতেন, এই কথাটা কেন বললেন বা এই কথাটার তাৎপর্য, অর্থ তাৎপর্য কি আসলে, এই হলো প্রশ্ন। এটা কি কোনো স্টানবাজি সিম্পলি, না রিয়েলি কিছু মিন করছেন? কথাটা উত্তর অনেকভাবে দেওয়া যায়, আমি যেভাবে দিব আসলে। প্রথম কথা গেল যে ওই একই কথা, রাজনীতি বুঝাবুঝির দিক থেকে সবচেয়ে পিছিয়ে পড়ে একটা অবস্থায় আছে তারেক জিয়া এবং বিএনপি, ফলে বিএনপিও তার স্ট্র্যাটেজি যা সে ঠিক করতেছে, এগুলোর একটাও কোনো আতামাতা নাই, কোনো তাল নাই আসলে। আপনি গুন্ডাদের সর্দার হওয়া এক জিনিস, মাফিয়াগিরি করতে গেলে কিন্তু এক ধরনের যোগ্যতা লাগে। যারা ডন সিনেমা দেখছেন তারা জানেন এগুলা। সো মাফিয়া ডনদেরও একটা ইয়ার আছে, কি কি মানবে, কি কি মেনে চলবে, সূত্র মেনে চলবে, তার একটা গাইডলাইন আছে। যারা যারা ইন্ডিয়ান সিনেমাটা দেখছেন বা ইতালির কাহিনীগুলো শুনছেন, গল্পের বইগুলো পড়ছেন, তারা জানেন অনেকটা। ঠিক সেরকম রাজনীতি করতে গেলেও কিছু মোটা দাগের গাইডলাইন থাকে। এগুলো যা না জেনে রাজনীতি চলে আসে তাহলে তো হবে না। এগুলা এই প্রতি পদে পদে এরকম উল্টাপাল্টা করে বলবেন। ওকে, এবার আমি মূল জায়গা থেকে একটা কথা বলি। গত কয়েকদিনে যেটা ঘটছে এবং আগামীতেও আরও ঘটবে, এটা পাগল হয়ে পড়া একটা সেনাপ্রধানকে দেখছি আমরা। গত 24 তারিখে তিনি একদম খোলামেলা হাত পা চড়াচড়ি শুরু করছেন। কি করছেন না আর কি করছেন তার কোনো হিসাব নাই, তার কোনো সীমা নাই। কন্টিনিউয়াসলি এটা করে যাচ্ছেন, আগামীতে আরও করবেন। ব্রড হেডলাইনে খালি একটাই কথা বলে দিই, হাসিনার আমলে, মানে শেষ আমলে, এই যে সুনির্দিষ্টভাবে 15ই জুলাই থেকে 29শে জুলাই পর্যন্ত সেনাবাহিনীর প্রধান হিসেবে আইন শৃঙ্খলার পরিস্থিতি কন্ট্রোল করার প্রধান দায়িত্ব হিসেবে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছিল হাসিনা অ্যাজ এ প্রাইম মিনিস্টার। এবং সেইটা করতে গিয়ে যে পরিমাণে লোক মারছেন উনি, এই মারার দায় থেকে উনি বাঁচতে পারবেন না। দ্যাট ইজ দ্য বটম লাইন। উনি এখন এখান থেকে বাঁচার জন্য সব কিছু করতে রাজি হয়ে গেছেন। দ্যাট ইজ দ্য রুট অফ দ্য প্রবলেম অফ প্রেজেন্ট পলিটিক্স। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেটাই কিছু করুক না কেন, যা কিছু করতে সফল হোক না কেন, উনি কিছুতেই এই প্রসঙ্গ থেকে বাঁচতে পারবেন। এই অপরাধের লিস্ট থেকে ওনার নাম কাটা যাবে না। এমনি করেন, অমনি করেন, যেমনি করেন, পরিস্থিতি যেমনি বদলান না কেন, এখান থেকে উনি বাঁচবেন না। ফলে উনার এই ছটপটানিটাই আসলে এই কাহিনীগুলো তৈরি করতেছে। হোয়াট এভার, যেটা মূল কথা বলবো, ধরা যাক এক্সট্রিম কোনো একটা পাল্টা পরিস্থিতি তৈরি করে ফেলছেন, এবং যা উনি চেষ্টা করছেন ওনার স্বার্থের সঙ্গে এবার সমাজের পলিটিক্যাল ফোর্সগুলোকে ওনার পক্ষের সাথে মাখায় ফেলবেন, ত্যাগ করে দিবেন, যাতে ওদের স্বার্থ ওনাকে বাঁচায় রাখা হয়ে যায়। এবং ওনাকে বাঁচায় রাখাটাই তাদের স্বার্থ। তাদের স্বার্থ যদি হাসিল করতে হয় তাহলে ওনাকে বাঁচানোর পক্ষে যেতে হবে, তাহলে বোধহয় উনি একটা সফল লাভ করে বলবেন। নো, ধরা যাক উনি সফল লাভ করলেন, তাহলে কি হবে? এটা আমার প্রেডিকশন বলতে পারেন, অ্যানালাইসিস বলতে সবচেয়ে ভালো হবে বলা। এটা আমার অ্যানালাইটিক্যাল কথা, আমার বিশ্লেষণ থেকে আমার যা মনে হচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি দূরে, সেই অর্থে বলা। আর এটা কোনো একটা ইনফরমেশনের উপর বেস করে বলছি না। আমি আবার বলছি, এটার পিছনে কোনো ইনফরমেশনের বেস না, এটা অ্যানালাইটিক্যাল ব্যাখ্যা আমার কি হতে পারে গিভেন দ্য সিচুয়েশন। বাংলাদেশের পরিস্থিতি এখন যা, যদি ওয়াকার সাহেব জিতে যায়, যদি ওয়াকার সাহেব তার বিরুদ্ধে যে অভিযোগটা আছে, এই যে খুনের 1400 লোক মরে, চারটিখানি কথা না, সিম্পলি এই যে 15 জুলাই থেকে 29শে জুলাই এই হত্যাকাণ্ডের দায় থেকে যদি উনি বেঁচে যায়, মানে উনি যদি পুরো ক্ষমতাটা ওনার হাতে চলে আসে কোনো না কোনো উছিলা, কোনো না কোনো একটা ফর্মুলাতে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, এটা সবাইকে মন খুলে শুনতে বলবো, বাংলাদেশ একটা রক্তগঙ্গা, একদম লিটারেলি রক্তগঙ্গা। কিন্তু কেমন রক্তগঙ্গা এবার ধারণা দিই আপনাদেরকে। পিলখানায় হত্যাযজ্ঞে মাত্র 57টা অফিসার মারছিল। মাত্র বলছি কেন? কারণ যদি ওয়াকার সাহেব জিতে যায়, অথবা যদি ইন্ডিয়ান হেজিমনিটা ফেরত আসে আবার গত 16 বছরের মতন, তাহলে কি হবে? এই বটম লাইনটা যেন সবাই মনে রাখে, কি হবে? তাহলে এবার 57,000 বা 57 লাখেও লাভ না, রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে। না, শুধু সেনাবাহিনী না,
এটা বোধ সেনাবাহিনী এবং সিভিলিয়ানদের, এটা এই ধরনের একটা লড়াই হবে। সো আইদার ওয়াকার সাহেব ইন্ডিয়াকে হেরে যেতে হবে, আর না হলে বাংলাদেশে এই ব্লাড বাথ হবে, এর বাইরে অন্য কোনো কিছু হবে না। এটাকে আমার কথাটাকে কেউ হালকা করে নিতে পারেন, হুমকি না, এটা কোনো হুমকি না, আমি কোনো হুমকি অর্থে কথাটা বলি নাই। আমি পরিষ্কার করে বলতেছি যে বাংলাদেশের ভবিষ্যতে কী হবে আসলে, আর আরেকটা কী হবে খুব সোজা হিসাব আসলে, বেশি যদি এটা নিয়ে চাপাচাপি করতে চান সেই জন্য, তাহলে কি হবে, একটা মিলিটারি টেক ওভার হবে। আমি আগেও বলেছিলাম একবার শুরুর দিকে, 4 মাসের দিকে ইউনূস সাহেবের ক্ষমতা আসার 4 মাসের মধ্যে আমি এই কথাটা অনেকবার বলেছি, এখন আবার বলছি। সো এগুলো থেকে অ্যাভয়েড করা একটা প্রচেষ্টা হবে একটা মিলিটারি কু করা, একদম আক্ষরিক করতে মিলিটারি কু করা। এটা হতে পারে মিলিটারি কু করার পরে হয়তো তারাও ইউনূস সাহেবকে রেখে দিছে, কিন্তু এটা আসলে একদম যা অর্থে পুরো কন্ট্রোলটা ওনার নিবেন। এইসব খুচরা যেখান থেকে সেখান থেকে ইন্ডিয়ান প্ররোচনা, ইন্ডিয়ান একটা কিছুতে হাত দুঘা দেওয়া, এক একটা করে হাসনাত খাড়া করে ফেলা, সার্জিস খাড়া করে ফেলা, একটা নেত্রী নিউজকে দিয়ে এগুলো রিপোর্ট করে, এগুলো সব বন্ধ হয়ে যাবে। এগুলো সবগুলো কিছু কন্ট্রোল করতে পারবে। আজকে অমুক জায়গায় আওয়ামী লীগের অমুক চোরটা অমুক প্রশাসনে আছে, এইটাকে নিয়ে কেউ কিছু করতেছেন, এই যে টাইপের অভিযোগগুলো আপনারা করতেছেন, এগুলো থাকবে না। এগুলোকে নির্মূল করবে যারা, এটা হলো সেই আর্মি, সেই ক্ষমতা দখলটা হবে এটা। আরেকটা কি হবে, অলরেডি ইউনূস সরকারের ভিতরে যারা উপদেষ্টা আছে অনেকের নামে অভিযোগ আসতেছে, তারা কে কত টাকা অর্থ সরাইছে, কে কিভাবে ছেলের শ্বশুরকে দিয়ে কি করছে, এসব কাহিনী এসে গেছে বাজারে। এগুলো সব বিচারের আওতায় পড়বে। তাহলে এই সামরিক আইনটা কেন আসবে? এই যে যারা নাড়াচাড়া করছেন, এখন হাত পা ছোটাছুটি করছেন ইন্ডিয়াকে ফেরত আনার, নিজের ভাগ্য বাঁচানোর, নিজে একটা হত্যাকাণ্ডের দায়ে পড়ে আছেন, সেখান থেকে বাঁচবার জন্য যারা যারা চেষ্টা করতেছেন, যারা এর ফাঁক দিয়ে ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনা দেখতেছেন, পলিটিক্যাল পার্টি এরকম, এদের সবার জন্য এটা হচ্ছে একটা ওয়ার্নিং, সতর্কবাণী, যে আপনারা যা কিছু করবেন এমন কিছু করবেন না যাতে পরিস্থিতির এদিকে যাবে। কিন্তু খুব সম্ভবত এখন আসেন যেখান থেকে প্রশ্নটা আসছে, যে তারেক জিয়া কেন এই কথাটা বললেন, ঐক্যের কথা কেন বলতেছেন। খুব সম্ভবত তারেক জানেন যে আমি যদি এই নড়াচড়াটা করি, এটার একটা ফেজ আছে, এর একটা সীমা আছে, এটা পার হয়ে গেলে কিন্তু আমার জন্য বিরাট একটা আরো বড় ধরনের বিপদ আসবে। তার জন্য রাজনৈতিক দল তো শেষই হয়ে যাবে, ব্যক্তি হিসেবে বাঁচা মুশকিল হয়ে যাবে যদি একটা ব্লাড বাথ হয় বাংলাদেশে। অর্থাৎ সার কথাটা হলো, কোনোভাবেই কোনো যুক্তিতে কোনো সহজেই ইন্ডিয়ান হেজিমনি ফেরত আসবে না, কোনো সেনাপ্রধান তার হত্যাযোগ্য অভিযোগ থেকে বাঁচতে পারবে না। দ্যাট ইজ দ্য বটম লাইন। এটা যে যত বেশি অস্থিরভাবে চেষ্টা করবেন, সে তত বেশি বিপদ ডেকে আনবেন, নিজের জন্য বিপদ ডেকে আনবেন। যতটুকু বাঁচার আছে ওই সাজাটা যতটা কমানো যায় ওটা চেষ্টা করা উচিত। কিন্তু যত এটার জন্য হাত পা ছুড়াছুড়ি করবেন, ইন্ডিয়ান লাগেজ কাঁধে নিয়ে বেরিয়ে আসবেন, তারা তত বেশি এই ক্ষমতার দখলটাকে ডেকে নিয়ে আসবেন। আমি বারে বারে বলতেছি, এবং এই ক্ষমতা দখল মানে হলো নো পলিটিক্যাল পার্টি, নো পলিটিক্স, আপনারা ওইদিকে ঠেলে দিবেন। তাহলে এটা যে যা করতেছেন বুঝে শুনে করবেন। হয়তো এটা হতেই পারে যে তারেক এটা বুঝছে বলে উনি এখন বলতেছেন আমাদের জুলাই ঐক্য। ঘটনা হচ্ছে যে তারেকের যে ফ্লাকচুয়েশনটা, কখনো কখনো উনি একেবারে জিদের ধরে বসে আছেন, এখনই ইলেকশন দিতে হবে, ওনার ইলেকশন সব কিছু। আবার কখনো কখনো উনি বলে বসেন জুলাই ঐক্য ধরে রাখতে হবে। এই যে ওনার দুই মেরুতে দুল খাচ্ছেন, এটা বন্ধ করতে হবে। ওনাকে যে কোনো একদিকে যেতে হবে, কিছু করার নেই আপনার। আপনি একই সঙ্গে দুইটা করতে পারবেন না। একই সঙ্গে আপনি ইন্ডিয়ার নৌকায় পা দিয়ে রাখবেন, একই সঙ্গে আপনি বলবেন জুলাই ঐক্য চাই, এটা হবে না। জুলাই ঐক্য মানে নট নেসেসারি এনসিপিকে দিয়েই করতে হবে। আপনি জুলাই ঐক্য খাড়া করতে পারেন, রাজনীতি নিয়ে আসেন, পরিষ্কার করে আসেন, কিন্তু একই সঙ্গে আপনি ইন্ডিয়ান নৌকায় পা দিয়ে রাখতে পারবেন না। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, আপনি তারেক জিয়া আপনাকে বুঝতে হবে। আর এখানে যদি বুঝতে ফেল করেন, তাহলে আপনি যে বললাম যা সবার ভাগ্য যেটা হবে, আমার ভাগ্য সেটা হবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দিই, এত সহজে ইন্ডিয়ান হেজিমনিটা ফেরত আসবে না বাংলাদেশে। একটা ব্লাড বাথের উপর দিয়ে তাকে আসতে হবে, এবং ব্লাড বাথ ঠেকানোর জন্য যার হাতে যা কিছু সুযোগ আছে সে তাই কিছু নিয়ে শেষ চেষ্টাটা করবে, এটাও মনে রাখতে হবে আপনাদেরকে।
সো এখন এটা তারেক জিয়া কীভাবে বুঝবে আমি জানি না। যারা যারা ইন্ডিয়ান বগলে হাত ঢুকাইছেন, পা রাখছেন তাদের নৌকায়, তারা বুঝবেন তারা কি করতে চাচ্ছেন, এটা কতদূর যাবে। এই যে আজকে থেকে খুব সহজ মনে হচ্ছে রাজনীতি, আপনি ইফতারি পার্টি দিলে পরে বোঝা যাচ্ছে যে এক একজন কি বিশাল ক্ষমতাধর একটা কিছু, এই আজকে কিছু একটা করে ফেলবেন তারা, সবাই নিজেকে খুব ক্ষমতাধর মনে করতেছে। এই সব কিন্তু একদম চুপসাই যাবে। একটা মার্শাল ল জারি করা মানে একটা যেটা বলে মিলিটারি ক্ষমতা দখল বলতে যা বোঝায়, এটা ঘটলে পরে কার কি হবে ওটা বুঝে যেন আপনার কাজ করি, আমরা ঠেলে যেন না দিই পরিস্থিতিটাকে। কারণ ইন্ডিয়া ফেরত আসবে, এইটা যে ঘটাতে যাবে তাদেরকে এই রিস্ক নিতে হবে। বাংলাদেশের রাজনৈতিক মিলিটারি ক্ষমতা দখল কিন্তু হবে যদি আপনারা এই কাণ্ডটা করতে থাকেন দায়িত্ব জ্ঞানহীনভাবে, সেটা সেনাপ্রধানই হোক আর যেই হোক। আমি আবার বলছি, এটা আমি কোনো ইনফরমেশনের ভিত্তিতে বলছি না, এটা এই হলে এই হয় এই ফর্মুলার আকারে বলতেছি। আমার কাছে কোনো ইনফরমেশন নেই, কিন্তু আমি মনে করি না যে কোনোভাবে এত সহজে ইন্ডিয়ান হেজিমনিটা 16 বছরের মতন আবার ফিরে আসবে বাংলাদেশের উপরে চেপে উঠবে, এটা হতেই পারবে না। তাতে দুনিয়া উল্টায় যাক, এটা হতে পারবে না আমি মনে করি। এই হলো বাংলাদেশের পরিস্থিতি, প্রত্যেকে তাহলে এই রিস্কটা নিতে হবে। আমি মনে করি যে এখনো সময় আছে, প্রত্যেকে নিজের নিজের এরিনা, যার যতটুকু দায়িত্ব তার ভিতরে দায়িত্ববান আচরণ করেন। উল্টা আচরণ করবেন, দায় নিতে হবে। একটা রাজনীতি বন্ধ হয়ে যাওয়া, বাংলাদেশের হিস্ট্রিতে এরকম বহু আছে, কয়েক বছর জন্য রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে, রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে। কারণ এই পলিটিক্যাল এই বিশৃঙ্খলাগুলা, আপনার বাইরের রাষ্ট্রের হস্তক্ষেপগুলোকে ঠেকানোটা যখন মুখ্য উপসঙ্গ হয়ে যাবে, তখন স্বভাবতই রাজনৈতিক দল থাকবে না। রাজনৈতিক দল পলিটিক্যাল অ্যাক্টিভিটি বলতে বাইরের কোনো অ্যাক্টিভিটি থাকবে না, কারণ আপনি দায়িত্বশীল কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটি করেন নাই। আপনি ইন্ডিয়াকে ডেকে আনতেছেন, সো আপনি তো পলিটিক্যাল পার্টি না, আপনি তো রাজনৈতিক কোনো ব্যক্তিত্বই না। সো এই কথাগুলো বোধ এনসিপির বেলায়, বিএনপির বেলায়, জামাতের বেলায়, এনি পলিটিক্যাল পার্টির বেলায় আমি বলছি এই কথাটা, এবং সবাইকে এই দায়িত্ব নিতে হবে। তখন আশা করি সবাই নিজের দায়িত্ব বুঝবেন, দায়িত্ব বুঝে লাঠি হাঁকাবেন, পদক্ষেপ নেবেন। কথাটা হলো একটু আগে বলেছি যে হয়ে যাওয়ার, যদি তারেক জিয়ারা বা পলিটিক্যাল পার্টিগুলো যদি অতিরিক্ত চাপাচাপি শুরু করে ইন্ডিয়ান ব্যাগেজ কাঁধে নিয়ে, এবং ভাবতে থাকে যদি যে আমরা ইলেকশনের কথা বলে সামনে আগায় যাব, এখনই ইলেকশনে বলতে চাইলে আমরা ইন্ডিয়ানদের ব্যাগেজও পূরণ করে দেবো, ইন্ডিয়ানদের যা চায় তা পূরণ করে দেবো, বিনিময়ে আমরা ক্ষমতা চলে যাব। এই বিষয়টা নিয়ে যত বেশি তারা চাপাচাপি করবে, তত একটা সম্ভাবনার কথা বলেছি। যত এটা হলো একটা বিএনপি বা পলিটিক্যাল পার্টিগুলোর প্রসেস, আরেকটা প্রসেস বলেছি সেনা প্রধানের যে আচরণগুলো দেখতেছি আমরা একটার পর একটা, এই টাইপের যতগুলো চাপ তৈরি করা হবে, প্রো ইন্ডিয়ান চাপ, তার একটা পরিণতির কথা বলেছি মার্শাল ল জারি হতে পারে। আর একটা এখন বলে দিই, ওইটা মার্শাল লরই সুদিং ফর্ম, নরম রূপ, বাইরের দিক থেকে নরম লাগবে মনে হবে। সেটা হলো একটা গণভোটের আয়োজন হয়ে যেতে পারে। গণভোটে ইউনূস সাহেবের তৎপরতার পক্ষে মানুষ না পক্ষে না, তারই একটা গণভোট। এই গণভোটের মনে করাই দিই বিশেষ করে বিএনপিদেরকে, বিএনপির কর্মী সমর্থক নেতা, শীর্ষ নেতা সবাইকে। জিয়া রহমান এরকম একটা গণভোট করছিল, ওই তখনও এইসব ম্যান্ডেটের প্রসঙ্গ এসেছিল, এবং জিয়া রহমান ওই ম্যান্ডেট নিয়ে গণভোটের একটা রায় নিয়ে নিয়েছিলেন। বলে একেবারে এটা অজানা, এরকম ঘটনা আগে কখনো ঘটেনি তা না, ঠিক। সো এটা হলো সফট ফর্ম মার্শাল ল জারি করার। কিসের বিরুদ্ধে? এক কথায় বলতে গেলে ইন্ডিয়ান যে কোনো প্রচেষ্টা, সেটা সেনাপ্রধানের হাত ধরে হোক কি পলিটিক্যাল পার্টির হাত ধরে হোক, ইলেকশন এখনই চাই বলে হোক না কেন, যে কিছু হোক না কেন, সবগুলোর মুখে যে জবাবটা আসবে সামনে, যে বাধা তাদেরকে পেরোতে হবে, যেখান দিয়ে তাদেরকে ঠেকায় দেওয়া হবে, সেটা হলো এক, সরাসরি মার্শাল ল জারি হতে পারে, আর দুই, ইউনূস সাহেব গণভোটের দিকে চলে যেতে পারেন এবং গণভোট আয়োজন করে ফেলবেন উনি। আপনারা গণভোট বনাম ইলেকশন করুন, আমরা মানি না, আমরা চাই না, এগুলো বলার মতন আপনাদের অবস্থা থাকবে না। কেন? ততদিনে আপনারা চিহ্নিত হয়ে যাবেন পাবলিকের কাছে যে আপনারা ইন্ডিয়ানদের দল। ঠিক যেমন হাসিনার বেলায় মানুষে বলতো এটা ইন্ডিয়ার দল, ঠিক এরকমভাবে খোদ বিএনপি ইন্ডিয়ানদের দল, ইন্ডিয়ান স্বার্থের বোঝা বয়ে বেড়ানো একটা উদ্যোগ মাত্র, এরকমভাবে চিহ্নিত হয়ে যাবে। ফলে তাদের পাবলিকের ফেজ থাকবে না, পাবলিক মুখোমুখি হওয়ার কোনো ফেজ থাকবে না, এরকম ফেজে একটা গণভোট তৈরি হবে। থ্যাংক ইউ। আশা করি সবাই